ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি যেটা প্রথমেই বলবো যে কারা কারা সত্যিই ডায়মন্ড যেতে চান? গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। যখন প্রথম প্রথম আমিও নতুন আসতাম, সবাই জিজ্ঞেস করতো, হাত তুলতে, সবাই হাত তুলতো। আপনারাও হাত তুলছেন। কিন্তু এই ব্যবসাতে ডায়মন্ড যাবার কিছু ইনগ্রেডিয়েন্ট লাগে, সেইগুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করবো আপনাদের সঙ্গে, যেগুলো আমাদের উপলব্ধি। আমি কিন্তু আপনাদের কিছু শেখাতে আসিনি, আমি জাস্ট আমাদের যে কিছু উপলব্ধি সেইগুলো আপনাদেরকে শেয়ার করতে এসেছি। প্রথম কথা হচ্ছে যে এই বিজনেসে যদি সাকসেসফুল হতে হয়, প্রথম যেটা লাগে সেটা হচ্ছে যে আপনার পারপাস। অবশ্যই আপনার তো একটা অবজেক্ট আছে, যে অবজেক্টিভে আপনি এই ব্যবসায় জয়েন করেছেন বা এগোতে চাইছেন। কিন্তু পারপাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পারপাস ইজ মোর পাওয়ারফুল দ্যান অবজেক্ট। কেন? ইনিশিয়ালি দেবিকা বলে গেল, যখন আমরা এই ব্যবসাতে জয়েন করেছিলাম, ইনিশিয়ালি আমাদের কিন্তু খুব একটা স্ট্রং অবজেক্টিভ ছিল না। কিন্তু পরবর্তীকালে যখন জানতে পারি যে এখান থেকে সারা পৃথিবী ভ্রমণ করা যায়, সেইটাই আমাদের কাছে সবথেকে স্ট্রং অবজেক্টিভ ছিল। এবং সেই অবজেক্টিভ নিয়েই কিন্তু আমরা চলা শুরু করেছিলাম। আমি জানি না এখানে আপনাদের কার কার কীরকম অবজেক্টিভ আছে এই ব্যবসা নিয়ে, কিন্তু সেই স্বপ্নটা কিন্তু, বা ড্রিম যেটাকে বলা হয়, সেইটা কিন্তু আপনার কাছে থাকতে হবে, যেটা কিন্তু সাধারণ চাওয়ার থেকেও আরেকটু বড়, আরেকটু বেশি। সেই কিছু জিনিস কিন্তু আপনার কাছে থাকতে হবে ফ্রেন্ডস, কারণ সেইটাই কিন্তু এই বিজনেসের ফুয়েল। আমি জানি না যে আমি ব্যবসাতে অনেকে জিজ্ঞাসা করে যে সেই তো একই প্রোডাক্ট, সেই তো একই কর্পোরেশন, সেই তো একই ব্রিট ওয়ার্ল্ড সিস্টেম, সেই তো একই টিচিং, সেই তো আপলাইন, তাহলে সবার সাকসেস ডিফারেন্ট কেন? আমার উপলব্ধিটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা প্রত্যেকে আয়নার সামনে দাঁড়িয়েছেন। দেখুন, আমাদের পরিবারে যদি একটা আয়না থাকে, আয়নার সামনে যে মানুষটা দাঁড়ায়, আয়নাটা কিন্তু একই থাকে, কিন্তু আয়নার ছবিটা বদলে যায়। কেন? মানুষ বদলে যায়। যে মানুষটি লম্বা, আয়নার প্রতিবিম্ব কী দেখায়? লম্বা মানুষকে দেখায়। যে মানুষটা একটু খাটো, কি দেখায়? খাটো দেখায়। তাই তো? আয়না একই, প্রতিবিম্ব বদলায় কেন? কারণ সামনের মানুষটি বদলায়। ঠিক সেই রকম এমএ বিজনেসের ক্ষেত্রেও প্রোডাক্ট একই, কর্পোরেশন একই, ব্রিড সিস্টেম, এডুকেশন সিস্টেম একই, আপলাইন্স হয়তো একই, কিন্তু তাহলে মানুষের সাকসেস ডিফারেন্ট হয় কেন? কারণ সামনে দাঁড়ানো মানুষটির ড্রিম আলাদা হয়। যে মানুষের ড্রিম বড়, তার সাকসেসও বড়। যে মানুষের ড্রিম ছোট, তার সাকসেসও ছোট হয়। সেই জন্য আমি সবাইকে বলবো এখানে উপস্থিত যে আয়নাটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনি দাঁড়িয়ে আছেন যে মানুষটি সেই আয়নার সামনে, তার স্বপ্নেও কতটা উঁচু, কতটা বড়, সেইটার উপর নির্ভর করবে কিন্তু আমাদের ফার্স্ট লেভেল অফ সাকসেস। কারণ ইংলিশে একটা কথা আছে ফ্রেন্ডস, জার্নি অফ 1000 মাইলস স্টার্ট ফ্রম এ সিঙ্গেল স্টেপ। আপনি যদি 1000 মাইল হাঁটতে চান, প্রথমে আমাকে পাটা বাড়াতে হবে। এই ব্যবসার সাকসেসের প্রথম পা বাড়ানো কি বলুন তো? আপনার স্বপ্নটাকে স্থির করা। আর স্বপ্ন দেখাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার এক্স্যাক্টলি কেন এই ব্যবসাটা করছেন, যেটাকে আমাকে পারপাস বলে, সেইটা তৈরি করাটা খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু এটাকে, স্বপ্নটা কি হয়, আপনার দীর্ঘমেয়াদী থাকে। কিন্তু দীর্ঘমেয়াদী স্বপ্নকে ভেঙে নিয়ে আপনাকে স্বল্পমেয়াদী লক্ষ্যে পরিণত করতে হয়, সেটা আবার অনেকে আমরা পারি না। যদি দীর্ঘমেয়াদী স্বপ্নকে নিয়ে আপনি বেঁচে থাকেন, আর আপনার কাছে যদি লক্ষ্য না থাকে স্বল্পমেয়াদী, তাহলে কিন্তু আপনি দীর্ঘমেয়াদী স্বপ্নে দিয়ে কিন্তু পা এগোতে পারবেন না ফ্রেন্ডস। যেটা আমাদের ক্ষেত্রে হতো। আমরা বেড়াতে ভালোবাসতাম, কিন্তু কখন বেড়াতে যাব, কেন বেড়াতে যাব, সেটা কিন্তু আমাদের কাছে কোনো ফিক্স ছিল না। ফ্যান্টাসির মতো ছিল, আমি একদিন সারা পৃথিবী বেড়াবো। কিন্তু যখনই ALS 2000 ঘোষণা করলো, তখনই কিন্তু আমাদের কাছে কিন্তু সেটা একটা শেপে পরিণত হলো। আমি কিন্তু ট্যাঞ্জিবল ধরতে শিখলাম তাকে। যেরকম যদি আমি আপনাকে বলি যে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ওয়াটার, কেউ বলতে পারবেন না জলের রঙ কী। কিন্তু আমি যদি বলি হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্নো, কী বলবেন? হোয়াইট, সাদা, রাইট? কিন্তু স্নোটা এলো কোত্থেকে? জল থেকে। জলটা অনেক সময় আমাদের কাছে জলটার কালার থাকে না কেন? আমাদের যে ইচ্ছেটা, আমাদের যে ড্রিমটা এই ব্যবসা থেকে আমরা অ্যাচিভ করবো, সেটা অনেকটা ফ্যান্টাসির পর্যায়ে চলে যায়। সেই জন্য তার কোনো কালার থাকে না, কোনো শেপও থাকে না। কিন্তু যে মুহূর্তে আপনি সেটাকে কংক্রিটে পরিণত করবেন, সঙ্গে সঙ্গে কী হবে আপনার? সেটা কিন্তু শেপে চলে আসবে
এবং কালার হয়ে যাবে আপনার কাছে। এক্স্যাক্টলি আমাদের হয়েছিল তাই। আমাদের এই বেড়াতে যাওয়ার স্বপ্নটা ওয়াটারের মতো ছিল। যে মুহূর্তে ALS 2000 ঘোষণা হলো, সঙ্গে সঙ্গে কিন্তু সেটা আমার কাছে কিন্তু স্নোয়ে পরিণত হয়ে গেল, কংক্রিট হয়ে গেল। আমি জানি না আপনার কাছে কী স্বপ্ন, কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু এই ব্যবসার জন্য একটা পারপাস থাকা ভীষণ জরুরি। সেটা পারপাসটা কীভাবে তৈরি হবে? যখন আপনার স্বপ্নটা দেখতে শুরু করবেন এবং সেই স্বপ্নের সঙ্গে বাঁচবেন। ভেরি ইম্পর্ট্যান্ট, ইউ হ্যাভ টু লিভ উইথ ইউর ড্রিমস। আপনার স্বপ্নটাকে নিয়ে বাঁচতে হবে। ক্যান ইউ ডু দ্যাট? খুব ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডস, আপনার স্বপ্নকে নিয়ে আপনি বাঁচছেন এবং তখন দেখবেন আস্তে 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 এই স্বপ্নটাই আপনাকে এম্পাওয়ার করবে। ধীরে 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 আপনাকে এম্পাওয়ার করবে। দেবিকা বলে গেল যে আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতাই আপনাদের শেয়ার করছি, যে ফেব্রুয়ারি 2000 আমরা যখন সিলভার হয়েছিলাম, এপ্রিল আমরা গোল্ড গেলাম এবং সিলভার যাওয়ার পর আমার মাত্র 30,000 মতো পিভি হয়েছিল, 10 এবং মাত্র 4 মাস বাকি ছিল এবং 1 লক্ষ পিভি দরকার ছিল। আমি দেবিকাকে বলেছিলাম এবছর হয়তো হবে না, কিন্তু পরের বছর ডান ডিল। কিন্তু ওর কাছে কিন্তু কংক্রিট হয়ে গেছিলো। সি স্টার্টেড লিভিং উইথ হার ড্রিমস। ও বললো না না এখনই হবে। শুনলেন ক্রিটিক্যাল প্রেগনেন্সি, সিজারিয়ান সেকশন হওয়ার জাস্ট 1 মাসের মধ্যে ফার্স্ট মিটিং করতে বেরিয়ে পড়লো। 30 মার্চ 2000 আমার ছেলের জন্ম, ও ফার্স্ট মিটিং করা শুরু করে দিল 1 মে 2000। ম্যাজিক কী ঘটলো? আমাদের দরকার ছিল 1 লক্ষ পিভি মাত্র 4 মাসে, আমরা শেষ করলাম টোটাল পিভি 1,49,000। এবং সেই বছরই শেষে আমরা MIL কোয়ালিফিকেশনে ঢুকলাম। এটা কেন ঘটে? যখন আপনার মধ্যে এম্পাওয়ারমেন্টটা চলে আসে, হোয়েন ইউ স্টার্ট লিভিং উইথ ইউর ড্রিমস। কার কি ড্রিম আমি জানি না, হতে পারে হয়তো আপনার কাছে টাকা পয়সা খুব প্রয়োজন, টাকা পয়সাটাই আপনার কাছে ড্রিম। হতে পারে আপনার কাছে হয়তো আপনি একটা 4 চাকার গাড়ি চাইছেন, হতে পারে আপনার ছেলে মেয়ের এডুকেশন, হতে পারে আপনার বাবা মায়ের খুব ভালো চিকিৎসার ব্যবস্থা আপনি করতে চান, হতে পারে আপনার কাছে কিছু ফিলান্থ্রপিক ড্রিম আছে, যে স্বপ্নগুলো আমাদের কেউ দেখাবার সাহসী করতাম না আমরা, যদি না আমরা এই অসাধারণ অপরচুনিটিতে আসতে পারতাম। আমি জানি না কার কি আছে, কিন্তু আপনার কাছে কিন্তু একটা ড্রিম থাকা খুব জরুরি, যে ড্রিমটাকে আপনি আঁকড়ে বাঁচতে চাইছেন প্রবলভাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট থিংস ফ্রেন্ডস আমি বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে ড্রিম নিয়ে বাঁচা তো জরুরি, কিন্তু তার থেকেও জরুরি হচ্ছে ড্রিমটাকে ধরে রাখা। আমরা অনেক সময় কি বলুন তো, যে স্বপ্নটা তৈরি করি, কিন্তু যখনই এটা আমার ক্ষেত্রে হতো যে স্বপ্ন নিয়ে প্রচণ্ড এক্সাইটেড হতাম, এবার বাইরে বেরিয়ে গিয়েই যখন সবাই পিন মারত, তখনই কিন্তু আমার কিন্তু আস্তে 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 কী হতো, বেলুন হাওয়া শেষ হয়ে গেল। ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার ওই ড্রিমটাকে ধরে রাখা, একইভাবে ধরে রাখা। সেটা কীভাবে সম্ভব? ভার্বালাইজ করুন। ইউ ভার্বালাইজ ইউর ড্রিম ইন ফ্রন্ট অফ আদার্স। তাহলে দেখবেন আপনি কিন্তু ড্রিমটাকে ধরে রাখতে সক্ষম হবেন। আপনি আস্তে আস্তে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবেন। সেইটা আপনাকে কিন্তু এম্পাওয়ারমেন্ট দেবে, এবং সেই এম্পাওয়ারমেন্ট থেকে কিন্তু আপনার মধ্যে আস্তে 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 একটা অদ্ভুত শক্তির জন্ম দেবে, যে শক্তিটাকে আপনাকে সমস্ত ডাউট সব কিছু ক্লিয়ার করে দেবে এবং আপনার অ্যাকশনকে খুব ফাস্ট করতে হেল্প করবে। এবং একটা সময় একটা কথা বলবো আপনাকে, যেটা আমার নিজের ফিলিংস, আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমরা 2002-এ MIL গেলাম এবং 10 বছর আমাদের কাছে কোনো স্ট্রং রিজনস ছিল না কেন ডায়মন্ড যাবো। আমরা চাইছিলাম ডায়মন্ড যাবো, যেতে হবে, স্ট্রাকচারও ছিল, সবই ছিল, কিন্তু এরকম ইন্টারনাল কলটা আসছিল না কিছুতেই। তো সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু আমরা গতানুগতিক লাইফ লিড করছিলাম। গতানুগতিক লাইফকে কিন্তু ফেলিওরই বলে। কিন্তু আমি ভাবতাম একদিন হয়ে যাব। একটা ঘোষণা করলো অ্যামওয়ে হঠাৎ, সেইটা আমার কিন্তু ইন্টারনাল কলটাকে আবার জাগিয়ে দিল। অ্যামওয়ে ঘোষণা করলো যে 2012 সালে ALS হবে অস্ট্রেলিয়াতে এবং মেলবোর্নে তার জন্য একটা গ্র্যান্ড ফিনালে হবে। ভালো কথা, কিন্তু তার থেকেও বড় কথা একটা জিনিস ঘোষণা করলো যে অনলি ডায়মন্ডস অ্যান্ড আপ মেলবোর্নে একটা মিউজিয়াম আছে, ক্রিকেট মিউজিয়াম, সেই ক্রিকেট মিউজিয়ামটা দেখতে পারবে অনলি ডায়মন্ডস অ্যান্ড আপ।
এইটা না আমার মাথায় কিন্তু একটা সুইচ অন করে দিল। কেন বলুন তো? ছোটোবেলা থেকে আমরা খেলাধুলা ভালোবাসতাম, পড়েছিলাম যে ওই মানে মিউজিয়ামের মধ্যে, স্টেডিয়ামে যে মিউজিয়ামটা আছে, ওই মিউজিয়ামটার মধ্যেই একটি ব্যাট আছে, উইলো ব্যাট। সেই উইলো ব্যাটটা কি? ডন ব্র্যাডম্যানের লাস্ট ইনিংস খেলা ব্যাট, যে ব্যাটটা উনি 0 করেছিলেন। যদি 0 না করতেন ওনার কিন্তু রেকর্ড ইনিংস হতো, টেস্ট ইনিংস 100। তিনি 0 করেছিলেন বলে ওনার অ্যাভারেজ দাঁড়ালো 99.96। এবং এই একটা গল্প পড়েছিলাম যে আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না, দিলীপ দোষী বলে একজন স্পিনার ছিলেন। উনি বেঙ্গল থেকে টেস্ট ক্রিকেট খেলেছিলেন। উনি বলেছিলেন যে আমার টেস্ট ক্রিকেটের আবার মোটিভেশন ছিল কি জানেন তো? আমি ওই ব্যাটটা দেখতে চেয়েছিলাম। আর তখনকার দিনে টেস্ট ক্রিকেটার ছাড়া কেউ ওই মেলবোর্নের মিউজিয়ামটায় ঢোকার অনুমতি পেত না। ভেবে দেখুন, দিলীপ দোষীর মতো ক্রিকেটার শুধু ওই ব্যাটটাকে দেখার জন্য টেস্ট ক্রিকেট যাতে ও কোয়ালিফাই করেন তার জন্য প্রাণপাত করেছিলেন। এইটা না ছোটোবেলায় কোনো একটা খেলার পত্রিকা আমি পড়েছিলাম, আমার মাথায় ঢুকে গিয়েছিল। তা আমি ভেবেছিলাম এটাই আমার কাছে সুযোগ ওই ব্যাটটা দেখার। আপনি বলবেন ব্যাটটা দেখার আবার কী ভ্যালু আছে? আমি জানি না কী ভ্যালু আছে, বাট ইট হ্যাজ গট দ্য ট্রিমেন্ডাস ইন্ট্রিনসিক ভ্যালু ফর মি। আমি তখনই ডিক্লেয়ার করে নিয়েছিলাম যে ব্যাস, দ্যাটস ইট। 2012 সাল বেরোবে না, পার্থ দেবিকা উইল বি এ ব্র্যান্ড নিউ ডায়মন্ড, পিরিয়ড। হয়তো টাকা পয়সা, হয়তো সারা পৃথিবী ঘোরা, কোনো কিছু হয়তো আমাকে সেভাবে মোটিভেট করতে পারেনি, কিন্তু জাস্ট একটা উইলো ব্যাটের রিজনে উই হ্যাভ গন ডায়মন্ড। আমি জানি না আপনার কাছে কিন্তু কোন জিনিসটা আপনার জীবনে এরকম একটা ইন্ট্রিনসিক ভ্যালু এনে দেবে ফ্রেন্ডস, বাট দেয়ার মাস্ট বি সাম ইন্ট্রিনসিক ভ্যালু অফ ইউর ড্রিম। যদি এটা থাকে, আমি বলে দিচ্ছি অটোমেটিক্যালি আপনার কিন্তু একটা চয়েস এসে যাবে। আপনি দেখবেন অন হয়ে যাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন হু ইউ আর। ইউ ডোন্ট নো হু ইউ আর, আপনি জানেনই না আপনি কি। কিন্তু ঠিক এরকম একটা রিজনস যদি আপনার সামনে চলে আসে না, আপনি চিন্তাও করতে পারবেন না আপনি নিজেকে কি করতে পারেন, কি ঘটাতে পারেন। আপনার খোলস ছেড়ে তখন আপনি নিজেই বেরিয়ে আসবেন। আজকের দিনটা না ওই খোলস ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্তের দিন ফ্রেন্ডস। চলুন আজকে আমরা সিদ্ধান্ত নিই যে আগামী দিনগুলোতে নিজেকে চেনার জন্য আজকে আমরা খোলস ছেড়ে বেরিয়ে আসবো। পারবো কি পারবো না? এক্স্যাক্টলি। কেন বলছি খোলস ছেড়ে বেরিয়ে আসাটা খুব ইম্পর্ট্যান্ট? আমরা প্রত্যেকেই কিন্তু একই পার্সপেক্টিভ থেকে বড় হয়েছি, একই সমাজ থেকে বড় হয়েছি, একই ব্যাকগ্রাউন্ড থেকে অলমোস্ট আমরা সবাই উঠে এসেছি। সুতরাং আমাদের প্রত্যেকের চিন্তাভাবনার স্তরটাও কিন্তু একই রকম। ছোটোবেলা থেকেই দেখবেন আমরাও চাই সন্তানকে, এবং আপনারাও এইভাবে বেড়ে উঠেছেন, গেট এ গুড জব, গেট এ গুড এডুকেশন, গেট এ গুড জব অ্যান্ড ইউর লাইফ উইল বি সেটেলড। সব সময় কিন্তু আমরা এইভাবে বেড়ে উঠেছি যে ভালো করে পড়াশোনা করো, একটা জব করো, এবার তোমার লাইফ সেটেল হয়ে যাবে। হ্যাঁ কি না? কি করে যে সেটেল হবে আমরা কেউ জানতাম না, আমরা বিশ্বাস করতাম, কারণ সবাই আমাদেরকে বিশ্বাস করতেটা শিখিয়েছিল, আমাদের কেউ বিশ্বাস করতে শেখায়নি। এবার ভেবে দেখুন কারা কারা এখানে চাকরি করেন, হাউ মেনি পিপল আর জবার? সবাই, রাইট। সামনে বসে আছেন, কি নাম ভাই আপনার? আচ্ছা, গুড। আচ্ছা, আপনি যে স্যালারি পান, হ্যাঁ, এবার আপনাকে যদি একটা স্কোপ দেওয়া হয় যে আপনি যে স্যালারি পান সেই স্যালারি চেকটা আপনি লিখবেন, রাইট? আপনি চয়েস করবেন স্যালারি। এখন যে স্যালারি পান তার থেকে বেশি লিখবেন না কম লিখবেন? বেশি লিখবে। কেন বেশি লিখবে? তার মানে ও কি মনে করছে? ইট ইজ ট্রু ফর এভরিবডি যারা চাকরি করেন। কেন বেশি লিখবেন? কারণ উনি মনে করছেন হি ইজ নট বিং প্রপারলি ইভ্যালুয়েটেড। হ্যাঁ কি না? পৃথিবীর সব জবারের ক্ষেত্রে কিন্তু একই সমস্যা, nobody is properly evaluated because all jobbers are evaluated by somebody else, not by him. হ্যাঁ কি না? তাই যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে ইভ্যালুয়েট করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রপারলি ইভ্যালুয়েটেড হবেন না। ততক্ষণ পর্যন্ত আপনি প্রপারলি ইভ্যালুয়েটেড না হওয়ার কারণে আপনার স্বপ্ন কার দ্বারা কন্ট্রোল হবে? যে আপনাকে ইভ্যালুয়েট করছে তার দ্বারা, আপনার এবিলিটির দ্বারা না। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? নাও ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি হোয়ার উই ক্যান ইভ্যালুয়েট আওয়ারসেলফ। আমি ডিসাইড করব যে আমি এমারেল্ড শেষ করব না প্ল্যাটিনামে শেষ করব না ডায়মন্ড যাব এবং বিয়ন্ড যাব। হু উইল ডিসাইড ইট?
আপনার আমার চেয়ারে যে মানুষটি বসে আছেন তিনি ডিসাইড করবেন। তাহলে এইমাত্র একটা অপরচুনিটি পেয়েছেন যেখানে আপনি নিজেকে ইভ্যালুয়েট করতে পারেন, রাইট? নাও আমার কাছে দুটো অপশানস আছে, ধরুন, এক জব আর এই অপরচুনিটি। আমি বলছি না জব ছোট, জব ইজ গুড, বাট আমি লিমিটেশনটা বোঝাবার চেষ্টা করছি, যেটা আমার রিয়েলাইজেশন হয়েছে। নাও এই জবে আমি প্রচণ্ড কাজ করছি, 10-12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, বা আমার যে কোনো প্রফেশন হোক না কেন, যে প্রফেশনই থাকি না কেন আমি, আদার দ্যান জব, সেলফ এমপ্লয়মেন্ট হতে পারে, আমার বিজনেস হতে পারে, হোয়াট এভার আমি কাজ করছি। বাট এগেন বিজনেসের ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদের ফ্রেন্ডস, বিজনেসে কে এভ্যালুয়েট করে আপনাকে? মার্কেট কম্পিটিশন, আপনার ইনভেস্টমেন্ট এবিলিটি, আপনার টিকে থাকার ক্ষমতা, আপনার স্ট্র্যাটেজি। নাও এবার এই দুটোর মধ্যে আপনি এখানে 10-12 ঘন্টা কাজ করছেন, বাট ইউ আর নট হ্যাপি বিকজ ইউ আর নট বিং প্রপারলি ইভ্যালুয়েটেড, আপনি মনে করছেন। আর এখানে আপনাকে বলা হচ্ছে ইউ জাস্ট পুট 1 hour টাইম পার ডে, আপনি নিজেকে ইভ্যালুয়েট করতে পারবেন উইদিন 2 years। কিন্তু আমি বলছি আমার সময় নেই। কেন সময় নেই? কারণ আমি অন্যের দ্বারা ইভ্যালুয়েটেড হতে এত ব্যস্ত, নিজেকে ইভ্যালুয়েট করার মতো সময় আমার আর নেই। এই রিয়েলাইজেশনটা আমার হয়েছিল। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যখন আপনার ড্রিম শক্তিশালী হয়ে যাবে, আপনার যখন এই মানে ইউ স্টার্ট লিভিং উইথ ড্রিমস, আপনি বুঝতে পারবেন যে এই ব্যবসার পাওয়ারটা কী। কারা কারা চান লেস্ট অফ দ্য লাইফ নিজেকে আমি ইভ্যালুয়েট করবো? দ্যাটস ইট, দ্যাট মে বি ইউর ড্রিম। অনেক ইয়াঙ্গার জেনারেশন এখানে বসে আছে, কিরম ভালো লাগবে আপনার 25 ইয়ার্সে, 30 ইয়ার্সে ইউ আর ফ্রি। আমরা ভারতবর্ষের বুকে একটা কথা শুনতে শুনতে বড় হয়েছি, সেটা হচ্ছে আনএমপ্লয়েড। কারা কারা এখানে আছেন যারা এখনো চাকরি বাকরি করেন না, ব্যবসাটা করছেন? একটু দাঁড়ান তো প্লিজ। হাউ মেনি অফ ইউ? বড় করে হাততালি দিন। কেন আমি বলছি আপনাকে? থ্যাংক ইউ। বিলিভ মি, স্টে টিউন যারা যারা এখানে দাঁড়িয়ে রইলেন, কারণ আপনাদের কাছে আনএমপ্লয়েড শব্দটা থাকবে না। এই অপরচুনিটির মাধ্যম দিয়ে আগামী 5-7-10 বছরের মধ্যে দেখবেন একটা নতুন টার্ম তৈরি হবে, যে টার্মটার নাম হচ্ছে আনএমপ্লয়েবল। বিলিভ মি, যারা এখানে দাঁড়ালেন, এই অপরচুনিটিটা আপনাদের কাছে কিন্তু একমাত্র অপরচুনিটি, বাট ইউ আর বিকামিং স্লোলি ইউ আর আনএমপ্লয়েবল। পৃথিবীর কোনো এমপ্লয়ার নেই আপনাকে এমপ্লয়ি দিতে পারে, এমপ্লয়ি করতে পারে, বিকজ ইউ আর এ ওনার, ইউ আর এ ওনার। See, we are so proud about this opportunity because we are creating this enterprise, যে একটা মানুষ ধীরে ধীরে নিজের ইচ্ছায় আনএমপ্লয়েড থেকে নিজেকে তৈরি করছে আনএমপ্লয়েবল। হাউ দ্যাট ক্যান বি? কীরকম মনে হচ্ছে আপনাদের? সেরকম ঘটেছে আমাদের জীবনে। আমাদের এই টিমের একটি মেয়ে, যে এখন অ্যামিথি ইউনিভার্সিটিতে HR MBA করছে, টপার। তার বাবা মা এই বিজনেসে এই বছর ফাউন্ডার সেরেমনি যাচ্ছে, অমিয় এবং অতসী মাইতি। তার মেয়ে গার্গী মাইতি গত বছর প্ল্যাটিনাম গিয়েছিল। আপনারা অনেকেই সিরিতে তার পরিচয় পেয়েছেন। অ্যামওয়ে কর্পোরেশনে যে সিরি এসছে, সেই সিরিতে ইয়াং জেনারেশনের সিরিতে সে গত মাসে একটি চাকরি পেয়েছিল মুম্বাইতে, 60,000 পার মান্থ, অ্যান্ড সি রিফিউজেস ইট because he has become the unemployable, being a platinum of Amway business. Don't you feel proud about this opportunity? পৃথিবীতে আমি আর কোনো অপরচুনিটি দেখিনি ফ্রেন্ডস যেখানে আনএমপ্লয়েড মানুষকে আনএমপ্লয়েবল করে তোলে। That's why we are so proud about this business, because it's our business. এইটাকে নিজেকে তৈরি করুন আস্তে আস্তে, স্লোলি। আমাদের লক্ষ্য হবে আস্তে আস্তে প্রত্যেকটা শহরের প্রত্যেকটা ঘরে গিয়ে প্রত্যেকটা মানুষকে এরকম আনএমপ্লয়েবল করে তুলব। দ্যাট ইজ আওয়ার ড্রিম। এবং এই স্বপ্নটা দেখে যদি বাঁচতে পারেন, আপনি দেখবেন আস্তে আস্তে আপনার লাইফটাই ডিফারেন্ট হয়ে যাবে। আমার মনে আছে যে প্রথম আমরা যখন ডায়মন্ড গেলাম, এবং বিলিভ মি, আমরা ডায়মন্ড যাওয়ার পর আমার আর একটা স্বপ্ন পূরণ হলো।
খেলাধুলা ভালোবাসতাম, ক্রিকেট খেলতাম। আমার এখানে আমার বন্ধু বসে আছে, ফাউন্ডার্স প্ল্যাটিনাম, উত্তম জানা। ও খুব ভালো বোলিং করতাম, আমি ব্যাট করতাম। সারাক্ষণ আমরা ক্রিকেট খেলতাম, কুচবিহারে খেলতাম, এখানে খেলতাম, ম্যাচ খেলে বেড়াতাম। কখনো ভাবিনি এই অপরচুনিটির মাধ্যম দিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আমরা ক্রিকেট খেলবো, তাও গিলক্রিস্টের সাথে। আজকে যখন লুকিং ব্যাক সেই ভিডিওটা দেখি, আমার মনে হয় যে এর থেকে বড় অ্যাচিভমেন্ট দেখাতে পারবো না। কারণ হয়তো আমার নেক্সট জেনারেশন কি তার জেনারেশনে যখন কেউ এসে বলবে, দাদু তুমি গিলক্রিস্টের সাথে ক্রিকেট খেলেছো মেলবোর্নে, আমার নাতি বা নাতনি আমার সম্বন্ধে কিরকম প্রাউড ফিল করবে চিন্তা করুন। দ্যাট অনলি বিকজ অফ দিস বিজনেস, দ্য অনলি বিকজ অফ দিস প্রোডাক্ট, দ্য অনলি বিকজ অফ দ্য অল মাই আপলাইন্স অ্যান্ড বিট ওয়ার্ল্ড সিস্টেম। আর আপনি যদি আমার কথা, না এটা হয় না, কিছু আছে দেখবেন আপনার সামনে এসে বলবেন, না হচ্ছে না, হচ্ছে না। কিছু থাকবে এরকম, কেন বলুন তো? যদি আপনার ইএস ডেস্টিনেশন হয় না, ধরুন আপনি, আমরা বর্ধমানে আসতে চাইছি কলকাতা থেকে, ডেস্টিনেশন কি বর্ধমান, আর রুট কি এই রাস্তাটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, তাই তো? দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পাথ, ডেস্টিনেশন বর্ধমান। ঠিক সেই রকম যদি ইএস যদি আপনার ডেস্টিনেশন হয়, নো ইজ দ্য পাথ, এরকম শুনতে শুনতে ঠিক আপনি একজন এক্সাইটেড, আই উইল বি আ ডায়মন্ড। তো উটা হচ্ছে প্রসেস, পাথ। ডেস্টিনেশন কি? এইরকম একটা আওয়াজ শোনা। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, কতজন এরকম পাথ আর কতজন ডেস্টিনেশন? আপনারা পাথ না ডেস্টিনেশন? এইরকম ভাবে বলছেন কেন, সন্দেহ আছে নাকি? আর ইউ ডেস্টিনেশন? দ্যাটস ইট। এইটাকে বজায় রাখুন। এবং কি হয় জানেন তো, ডায়মন্ড নেওয়ার পর আমি আজকে বলি, কারা কারা বেড়াতে ভালোবাসেন? ভেরি গুড, ভেরি গুড। আমি এবার সেকেন্ড কোশ্চেনটা বলবো, কারা কারা ফোকটে বেড়াতে ভালোবাসেন? বিলিভ মি ফ্রেন্ডস, ALS 2000 থেকে আমি আর দেবিকা সব সময় ফোকটে বেড়াই। আবার ডায়মন্ড নেওয়ার পর উইথ 7 স্টার লাক্সারি। ডায়মন্ড নেওয়ার পর বলছে কি, আমরা কানাডা গেলাম, আশিস দেখানে বসে আছে একসাথে, রাইট, এবং বিজনেস ক্লাস। ওয়াও! আমি তো ঢুকে দেখছি কি সব ডাবল ডাবল চেয়ার আছে, মানে বুঝতে পারছেন তো, আমাদের সব হাজব্যান্ড ওয়াইফ। আমার ইচ্ছে ছিল আমার পাশে অন্য কেউ বসে, করা গেল না, যাই হোক। তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনে মিলে বসে আছি, রাইট। তো ঢুকেই দেখি দুটো চেয়ার, দুটো চেয়ারে একজন অ্যাটেন্ডেন্ট, একজন গার্ল চলে এলো, একটু ট্রে নিয়ে, নারিয়েল পানি, শুধু পানি, অরেঞ্জ জুস, অ্যাপেল জুস, সব। স্যার কোনটা খাবেন? অপশন আমাকে দিয়েছে, অপশন সব খেয়ে নিয়েছি। এবার খেয়ে যা হওয়া, যা ভবিতব্য তাই ঘটেছে। আমি তখন উঠেছি, খুঁজছি পুরুষ না মহিলা, রাইট। তো সঙ্গে সঙ্গে ও আবার একটা ট্রে নিয়ে এসছে, ও ভেবেছে আবার আমি খেতে উঠেছি। চিন্তা করে দেখুন, 19 আওয়ার্স আমরা জার্নি করলাম, মাঝখানে ওদের ব্রাসেলসে ব্রেক করেছিল, বাট 19 আওয়ার্সে আপনি যেরকম খুঁজে শুতে পারেন, মানে রিক্লাইনিং চেয়ার, আপনি এরকম করে হেলিয়ে ঝুলিয়ে শীর্ষাসনও করতে পারেন। আবার মাসাজ আছে, পিঠটা চুলকে দিল, মাথাটা চুলকে দিল, আর সব সময় মানে খাওয়ার কোনো শেষ নেই, শুধু দাঁড়িয়ে আছে, আপনি হাঁ করবেন খাবার দিয়ে দেবে। মাঝে মাঝে আমার তো হিপোপটেমাস মনে হচ্ছিল, ছোটোবেলায় যেতাম এতে বাবার হাত ধরে চিড়িয়াখানায়, ওরা হাঁ করতো, আমরা এরকম করে পাউরুটি দিতাম। কারা কারা এরকমভাবে বেড়াতে চান? নাকি আমার আগে বেড়ানো কীরকম ছিল, বেড়াতে গেলাম, সে হয়নি, টিকিট হয়নি, কিছু হয়নি, সে 3 জনের সিটে 6 জন বসে আছি, ঝুলছি, মাথা এরকম ঠুকছে সবার। হাওড়া স্টেশনে পৌঁছেই 2 জন দিল পা মারিয়ে ভিড়ের মধ্যে, আমি এখনও দেখি, মানে লোকে যখন যায় বেড়াতে, মানে সে কুলি দৌড়চ্ছে, তার পিছনে লোক দৌড়চ্ছে, তার পিছনে বাচ্চা দৌড়চ্ছে, বউ কোথায় যাবে ঠিক করতে পারছে না, তুলকালাম খান। তারপরে উঠেছে, কম্পার্টমেন্টে গেছে, কম্পার্টমেন্টে গিয়ে দেখছে যে 2টো টিকিট কনফার্ম হয়েছে, একটা হয়নি। বউ বাচ্চাকে বসিয়েছে, আর তারা 36 ঘন্টা জার্নিতে 32 ঘন্টা সে চেকার পিছনে দৌড়চ্ছে, অ্যাডজাস্ট করে দিন দাদা, অ্যাডজাস্ট করে দিন।
কোনো রকমে গেল, একটা হোটেলে উঠলো, কোথায় তুলেছে মানে ট্রাভেল এজেন্ট জানেও না, বলেছে খুব ভালো ছবি টবি দেখিয়েছে, এমন হোটেলে তুলেছে সেখানে 3-4খানা ঘর, একটা বাথরুম। হ্যাঁ, সকালবেলা উঠে সবাই জগিং করছে, তোমার হলো শুরু, আমার হলো সারা। তারপরে বিধ্বস্ত হয়ে যখন ফিরে এলো, 1.5 দিন কোমাতে, ঘুমিয়ে মানে কিছু করতে পারছে না। কিন্তু তারপরে যখন আপনাকে তুলে বললাম যে দাদা কেমন ঘুরেলেন, দারুণ, আপনি যান মনে মনে ভাবছি গিয়ে বুঝবেন। আর যেরকম লাইফস্টাইলে বললাম ওরকমভাবে যদি ঘুরে বেড়ান, আমার মনে আছে আমরা গেলাম আলাস্কা। আগের দিন ক্যাপ্টেন ঘোষণা করলো যে পরের দিন সকালে আপনাদের জন্য সারপ্রাইজ আছে। জানি না, পরের দিন সকালে উঠে যখন ঘোষণা করলো আপনারা তাড়াতাড়ি যান, তখন টিপ করে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খারাপ ছিল। আমরা উপরে গিয়ে দেখছি যে সামনে একটা বিশাল বরফের পাহাড়, হোয়ার্ড গ্লেসিয়ার, 3000 বছরের পুরনো। তার মধ্যেই কিন্তু সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা কি বরফ কেটে কেটে ওইখানে পৌঁছেছে জাহাজটা। আমরা সবাই গিয়ে ছবি তুলছি, প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা, মাইনাস টেম্পারেচার, হয়তো 7, 8 কি 9, 10 মাইনাস টেম্পারেচার, বেশিক্ষণ থাকতে পারছি না উপরে। ক্যাপ্টেন ঘোষণা করলো যারা অ্যামওয়ে ডায়মন্ডস আছেন এখানে ক্যাপ্টেন্স ডেকে চলে আসুন। ক্যাপ্টেন্স একটা গরম আরামের একদম, আপনারা যারা জানেন জাহাজে ক্যাপ্টেন্স ডেক হচ্ছে সব থেকে ভালো জায়গা। গরম কোকো খেতে খেতে দেখছি এরকম পাহাড় থেকে এরকম ঝুড়ে ঝুড়ে পড়ছে বরফ। অ্যামওয়ে ডায়মন্ডের জন্য স্পেশাল গেস্ট, স্পেশাল। এরকম করে বেড়াতে কতজন পছন্দ করবে? আলাস্কা 6 মাস দিন 6 মাস রাত্রি। আশিসদার সামনে বসে আছে, আমরা একটা হেলিকপ্টারে গিয়ে আর একটা গ্লেসিয়ারে গেলাম, পুরো হেলিকপ্টারে করে নিয়ে গেল, নীল বরফ, হাঁটতেও হয় না, একদম গিয়ে নামিয়ে দিল বরফে। ছবি টবি তুললাম, আবার ফিরে এসে মানে একদম বেস্ট অফ দ্য বেস্ট। আমার মনে হয়েছিল আমরা যখন সুইজারল্যান্ড গিয়েছিলাম, সাংফো বলে একটা জায়গা আছে, আপনি এটা সার্চ করতে পারেন, যেখানে ব্লিজার্ডে পড়েছিলাম, প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বরফ পড়া দেখেছিলাম আমরা। ওই বরফ, ওই ঠান্ডা, কোনো রকমে আমি যদি একটা বাইরে বেরিয়ে ছবি তোলার জন্য বেরিয়েছিলাম, আমার ভয় পেয়ে গেছিলাম, যে পথ দিয়ে বেরিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছিলাম না। আমার তখন মনে হয়েছিল এখানেই শেষ। কোনো রকমে হঠাৎ পরিষ্কার হয়ে গেলে বেরিয়ে ঢুকে গেলাম। হয় না এরকম? দেখবেন আপনাদের ব্যবসার ক্ষেত্রে হয়, আর কোনো আশা নেই, হঠাৎ দেখলেন আপনি একটা দরজা খুলে গেল, একজন মানুষকে পেয়ে গেলেন, দারুণ ব্যবসা করতে শুরু করে। ঠিক সেই রকম আমারও ঘটেছিল। ওইখানে দেখছি একদম অন্ধকার, প্রচণ্ড ভয় পেয়ে গেছি, হঠাৎ দেখে সরে গেল মুহূর্তের মধ্যে, সঙ্গে সঙ্গে ঢুকে গেলাম, আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ওই রকম অবস্থার মধ্যেও দেখি গরম গরম পরোটা, ফুলকপির তরকারি, গোলাপ জামুন, ডাল অ্যামওয়ে আমাদের জন্য করে রেখেছে ঝাংফ্রোর ওপরেতে। ক্যান ইউ বিলিভ ইট? কারা কারা এরকম লাইফস্টাইলে আপনি ঘুরতে পছন্দ করেন না? কাদের এরকম ড্রিম আছে? নাকি যেরকম আগে বললাম ওই রকমভাবে ঘুরবেন? আগামী 4টে বছর সময় আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়। আর ইউ বিলিভ ইট? ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডস। এবং এই ড্রিমটাকে না নিয়ে বাঁচুন, বিলিভ করতে শিখুন। আমরা কি করি? আমরা সবাই বিলিভ করতে পারি না। বিলিভ করতে পারি না কেন? কারণ আমরা বিলিভ করতে ইচ্ছে করে, কিন্তু নিজের ওপর অতটা ভরসা থাকে না। আপনি এগোলেন, কাজ করলেন, দুটো একটা রিফিউজাল পেলেন, কিছু একটা পেলেন, ব্যাস সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বুকের মধ্যে শুরু হয়ে গেল, আমি কি পারবো? সঙ্গে সঙ্গে আপনার অ্যাকশন একটু কমে গেল। আমি এটাকে তুলনা করি কিন্তু ঘুড়ির মতো। কারা কারা ঘুড়ি উড়িয়েছেন? গতকাল ঘুড়ি উড়িয়েছেন মকর সংক্রান্তিতে? আমরা ছোটোবেলায় যখন ঘুড়ি ওড়াতাম না, কিছু কিছু ঘুড়ি যখন কর খাটালেন, কিছু কিছু ঘুড়ি তুললেন, সেরকম চেত্তা বেড়ে গেছে, বাঁ দিক দিয়ে হেলে যাচ্ছে। তখন আপনি কি করেন? নামিয়ে নিয়ে কি করেন? জোরে বলুন না। কার্নিক দেন। কোন দিকে দেন? উল্টো দিকে দেন। দেন তো, যাতে আপনার ওয়েটটা ব্যালেন্স করে, তখন আবার ঘুড়িটা ওড়ান ঠিকঠাক করে। ঠিক সেই রকম দেখবেন আমাদেরও হয়, যখন রেজাল্ট পাই না, প্রত্যাশিত রেজাল্ট পাই না, যে এক্সপেকটেশন আছে সেই এক্সপেকটেশন অনুযায়ী আমার ঘটে না, আমার জীবনে ঘটনাগুলো, তখন কিন্তু আমাদের এরকম হেলে যায়, ঘুড়ি এরকম করছে। তখন আপলাইন কী করেন? আমি এনে আপনার কিন্তু কার্নিক দেয় ডান দিকে, এই ফাংশনে নিয়ে আসে। ফাংশনে এসে যখন কার্নিক দেয়, আপনি আবার ঘুড়ি দারুণভাবে উঠতে শুরু করে। এই কার্নিংটা দেওয়ার জন্য আপনার কিন্তু আপলাইনের কাছে যাওয়াটা খুব জরুরি, আপনার কাছে আপলাইন থাকা খুব জরুরি, এবং এই ব্রিড সিস্টেমের মধ্যে প্লাগ ইন করাটা ভেরি ইম্পর্ট্যান্ট, যাতে আপনার সারা জীবন ওই কার্নিক থেকে ওরকম চেত্তা আসবে। বা আপনি ঘুড়ি হিসেবে কিন্তু সবসময় ওড়ার জন্য
ওই আপলাইনকে পাশে পাবেন যে আপনাকে কার্নিক দেবে। সেইটা অনেক সময় আমরা করি না, সেই জন্য কিন্তু হয় না। আমি বলবো যে এই যে ড্রিম সেট করেছেন, এভরিথিং ইজ রেডি, যে গল্পগুলো আপনাদের করলাম আমার জীবনের গল্প, সেগুলো যদি সেট করে থাকেন, নেক্সট ইম্পর্ট্যান্ট পার্সনস আপনার লাইফে যে আপনাকে বিলিভ করতে শেখাবে, দীর্ঘমেয়াদী স্বপ্নকে স্বল্পমেয়াদী লক্ষ্যে পরিণত করবে এবং নিয়ে যাবে, সে হচ্ছে আপনার আপলাইন। কিন্তু আমরা কি করি, যেমনি আমি রেজাল্ট পাই না তখন আপলাইনকে মনে হয় যেন ভিলেন। আচ্ছা আপনাদের একটা কথা বলি, ABCDEFG মানে জানেন? ভালো করে শুনুন, ABC জানেন তো? ABCD জানেন তো? ও জানেন, আচ্ছা তাহলে ঠিক আছে। ABCDEFG মানে কি? অল বয় ক্যান ডু এভরিথিং ফর গার্লস। আর উল্টো করুন, GFEDCBA মানে কি? গার্ল ফরগেটস এভরিথিং, ক্যাচ বয়েজ আনাদার। বাট না, আমি একটা ভালো আপনাদেরকে, দেবিকাকে ডাকার জন্য আমি আপনাদেরকে অল সেট করতে চাই। বিশ্বজিৎ একটা শায়রি বললো, আমি একটা শায়রি বলবো, রেডি আছেন? बैठ कर अपनी महबूबा की किलो वाह वाह बोलून, किचु बोलছেন না? हाँ, बैठ कर अपनी महबूबा की जुल्फों की साये में ऐसा जोश आया, ऐसा जोश आया, बैठ कर अपनी महबूबा की जुल्फों की साये में ऐसा जोश आया कि उसके पिताजी देख लिया और आईसीयू में होश आया। Help me welcome Devika on front. থ্যাংক ইউ। ভাবুন, কোনোদিনও ভেবেছিলাম 17 বছর আগে আমার হাজব্যান্ড এভাবে ডাকবে? এই বিজনেসে পাওয়া না, এরকম পেতে ভালো লাগে না? যারা আজকে কাপেলে এসছেন, ভালো লাগবে না? হ্যাঁ, এরকম স্পাউস আপনাকে এভাবে ডাকবে, ABCDEFG, তাই না? তো যাই হোক, পার্থ ড্রিমের কথা বললো, বিলিফের কথা বললো। দেখুন, এই ব্যবসাটা করার জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে হবে। আমি খুব কনসেন্ট্রেটেডভাবে আপনাদের সাথে কথা বলবো, কেন যেহেতু প্রোডাক্টগুলো খুব কনসেন্ট্রেটেড, তো এখন একদম ফুল কনসেন্ট্রেশন। নিজেকেও কিন্তু উপযুক্ত করে তুলতে হয়। দেখুন, খালি জমি যদি পড়ে থাকে কি হবে? আগাছা হবে। কিন্তু সেই জমিতে যদি চাষ হয় তাহলে কি হবে? ফলন হবে। সেই রকম মনের জমিতেও কিন্তু চাষ করতে হয়। যদি মনকে ফেলে রাখেন, তার মধ্যে কি আসবে? ফ্রাস্ট্রেশন, নেগেটিভিটি, অনেক কিছু আসবে। সেই জন্য মনের জমিতেও চাষ করতে হয়, নিজেকে উপযুক্ত করে তুলতে হয়। একটা দেখুন, এই ব্যবসায় আমরা তো পিপল অ্যান্ড প্রোডাক্ট নিয়ে করি। মানুষ কাদেরকে পছন্দ করে? একজন নেগেটিভ মানুষও একজন পজিটিভ মানুষের সঙ্গ পেতে চায়। যে নিজে নেগেটিভ কথা বলছে, কিন্তু সে কিন্তু কখনোই একটা নেগেটিভকে পছন্দ করে না। হয়তো নিজের অজান্তেই নেগেটিভ বলছে, সে পছন্দ করে একজন পজিটিভ, একজন ভাইব্রেন্ট, একজন এক্সাইটেড লোকের সাথে কথা বলতে। সেই জন্য এখানে নিজেকে উপযুক্ত করে তুলতে হয়। এবং আমাদের উপরি পাওনা কি বলুন তো এই ব্যবসায় এসে, যে তার জন্য কিন্তু একটা ব্রিড ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেম আছে, যে আমাদের প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু উপযুক্ত করে তুলছে। এবং উপযুক্ত করার জন্য আমাদের কি দরকার? 9 কোর স্টেপস। আমি জানি আমরা এখানে যারা ব্যবসাটা অনেক দিন ধরে করছি, যারা সিনসিয়ারলি করছি, আমরা 9 কোর স্টেপস জানি। আমার উপলব্ধির কথা আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু একটা মানুষের একজন কোচের দরকার হয়। আমরা অনেক ধরনভাবে কিন্তু আমরা শিখতে পারি। দেখবেন, একজন দক্ষ কারিগর কাকে বলা হয়? যে সবচেয়ে ভালো কাজটা জানে, কাজটা শিখেছে, সেই কিন্তু সবচেয়ে ভালো কারিগর হতে পারে। সবচেয়ে ভালো খেলোয়াড় কে হয়? যে সবচেয়ে ভালো করে টেকনিকগুলো শিখেছে, খেলাটাকে শিখেছে এবং সেটাকে প্র্যাকটিস করেছে, সেই কিন্তু ভালো খেলোয়াড় হয়। সিমিলারলি এই ব্যবসায় যদি আমাকে সাকসেসফুল হতে হয়, তাহলে কি করতে হবে? এই ব্যবসাটা আমাকে শিখতে হবে। সেই জন্য ফার্স্ট স্টেপই হচ্ছে টিচেবিলিটি। নট টু টিচ, বাট টু লার্ন, লার্নেবিলিটি।
আমাকে কিন্তু লার্ন করতে হবে, শিখতে হবে। দেখুন, শেখার অনেক পদ্ধতি আছে। একটা ডিরেক্টলি শিখতে পারি আমার কোচের কাছ থেকে, এভরি টেকনিক্সগুলো আমি জানতে পারি। আরেকটা শিখতে পারি অনেকভাবে, ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম ডিভিশন। হয় না এরকম যে আমার ডিস্টেন্স থেকে আমার কাছে স্টাডি মেটেরিয়াল আসবে, সেটার মাধ্যমে আমি শিখতে পারি। আরেকটা আমরা অনলাইন শিখতে পারি, আরেকটা ক্লাসরুম টিচিং, আমরা এইভাবে শিখতে পারি। দেখুন, আজকে পিভি সিন্ধুর নাম জানেন? ব্যাডমিন্টন প্লেয়ার, অলিম্পিক মেডালিস্ট। আমরা দীপা কর্মকারের নাম শুনেছি। তাহলে ওরা যে এত বড় খেলোয়াড় হয়ে উঠেছে, ওদের কোচের ভূমিকা আছে কি না? তাই না? দেখবেন ওদের নামের সাথে সাথে ওদের কোচেদেরও নাম বলা হয়, এবং ওরা কিন্তু তাদের কোচের কাছ থেকে গাইডেন্স নিয়েছে প্রতি মুহূর্তে। সিমিলারলি দেখুন, আমাদের এই ব্যবসাটা যদি শিখতে হয়, আমাদেরও কিন্তু একজন কোচের সাথে কাউন্সিল করতে হবে। আমাদের কোচকে, যে গ্রোয়িং আপলাইন, যে ব্যবসায় ইনভলভ, এমন একটা লোকের সাথে আমি কোচিং নেব না যে ব্যবসাটা করে না। অনেক হতে পারে, আমি অনেককে দেখেছি যে অনেক আপলাইন আছে, হয়তো সেভাবে ইনভলভ নয়, কিন্তু আপনি দেখুন কে এই ব্যবসায় প্লাগ ইন করে আছে, কে ব্যবসায় আপনার সিনসিয়ারলি করছে। সেই গ্রোয়িং আপলাইনের সাথে কাউন্সেলিং করাটা আমাদের খুব জরুরি। কেন? আমাদের কোচ দরকার, যার কাছ থেকে আমরা কিন্তু ডিরেক্টলি এই টেকনিকগুলো আমরা জানতে পারবো। যার কাছে কি বলুন তো, আপনি যখন ব্যবসাটা করবেন, ব্যবসাটা কি চ্যালেঞ্জ তো আসবেই। অনেক সময় মনে হবে যে আমি করতে পারছি না, তখন আপনার কি কাকে প্রয়োজন? তখন একজন কেউ ভরসার জায়গা, যেখানে আপনি সেই ভরসাটা পাবেন। সে কে? সে কিন্তু আমার গ্রোয়িং আপলাইন। সেই জন্য গ্রোয়িং আপলাইনের সাথে কিন্তু প্লাগ ইন করে থাকাটা খুব জরুরি। আমরা অনেক সময় ভুল করি, আমার আপলাইন কিন্তু একজন ডাক্তার। আমরা কি আমাদের রোগগুলোকে লুকিয়ে রাখি না। সেই ডাক্তারের কাছে গিয়ে কিন্তু আমরা আমাদের রোগের কথা বলি। ঠিক সিমিলারলি আমার কোচের কাছে, আমার আপলাইনের কাছে গিয়ে কিন্তু আমাকে সেগুলো বলতে হবে। আমি যদি ট্রান্সপারেন্ট হই, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি ঠিক জিনিসটা কিন্তু তার কাছ থেকে পাবো। তো সেইভাবে কিন্তু আমরা একটা এডুকেশন পেতে পারি, আমরা সেই টেকনিকগুলো শিখতে পারি। আরেকটা করতে পারি আমরা কিসের মাধ্যমে? বুক, স্টেপস অ্যান্ড ফাংশন। আমি বলি দেখুন, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড বুকস এবং আমাদের যে সাকসেসফুল লোকদের যে সিডিগুলো, এগুলো আমাদের ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম বলি। দেখুন, আজকে আমি ঘরে বসে কিন্তু অনেক মানুষের টিচিংস পেতে পারি। আজকে ভারতবর্ষের প্রতিটি কোনায় যারা সাকসেসফুল লোক আছে, তাদের কাছে গিয়ে কিন্তু আমি শিখতে পারবো না, কিন্তু আমি কিন্তু আজকে আমার ঘরে বসে তাদের প্রত্যেককে কিন্তু শুনতে পারি। আমি কিন্তু অনেক অথার যারা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড বইগুলো লিখছেন, পৃথিবী খ্যাত, তাদেরকে কিন্তু আমি ঘরে বসে সেই লেখাগুলো আমি পড়তে পারি, আমি মোটিভেটেড থাকতে পারি। আজকে আমার মনে থেকেও কিন্তু ধুলো জমে কি না? আমরা রোজ দিন ঘর পরিষ্কার করি কি না? করি তো। কেন করি? কেন? ময়লা জমে। তাহলে আমাদের মনেতেও তো ময়লা জমে, তাহলে সেগুলো পরিষ্কার করার জন্য আমাদের লাগবে কি না বলুন? তাহলে সেই যে লাগবে, এই যে ঝাড়ুদার, সে কে? এই আমাদের পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড বইগুলো এবং আমাদের এই সাকসেসফুল লোকদের সিডিগুলো, যেগুলো কিন্তু আমি ঘরে বসে তাদের কাছে থেকে কিন্তু আমি শিখতে পারি। এবং তাদের কাছে কী বলুন তো, সেখান থেকে আরও ফেথটা আমাদের বিল্ড আপ হয় যে হ্যাঁ, ওনারা যদি করতে পেরে থাকেন, তাহলে আমরাও করতে পারবো। এবং সেম চ্যালেঞ্জ আপনি দেখবেন, আমি যখন এই সিডিগুলো শুনি এবং এক্সাইটেড হই, দেখি কোনো ডিফারেন্স নেই। ওরাও চ্যালেঞ্জ ফেস করেছে, আমরাও চ্যালেঞ্জ ফেস করছি, সুতরাং উই আর ইন দ্য রাইট ট্র্যাক। এই ভরসাটা কিন্তু আমাদের দেয়। সেই জন্য শোনাটা খুব জরুরি, এই সাকসেসফুল লোকদের সিডিগুলো শোনা খুব জরুরি। আর আরেকটা কি, আমরা ডিফারেন্ট, দেখুন যারা স্মার্ট লোক তারা কিন্তু এই সিস্টেমটাকে স্মার্টলি নেয়। কেন? আজকে আমার টিমে নানান ধরনের লোকের, দেখুন কিছুক্ষণ আগে যখন এক্সাইটমেন্ট হচ্ছিল, তারা কি বলছিল? প্রফেশন অনুযায়ী সবাইকে ডাকছিল। কতজন লয়ার আছেন, কতজন স্টুডেন্ট আছেন, কতজন হাউসওয়াইফ আছেন, কতজন ইঞ্জিনিয়ার আছেন, কতজন প্রফেশনালস আছেন। কেন? নানান প্রফেশনের মানুষরাই কিন্তু এই ব্যবসাটা বিল্ড করছেন। তাহলে এই নানান ধরনের লোককে, এই রিলেটেবিলিটি ফ্যাক্টর, এটা কে করবে? এই সিডিগুলো করবে। আপনি দেখবেন যারা সাকসেসফুল, তারা সব প্রফেশনের মানুষই কিন্তু এই ধরনের সাকসেসফুল লোকদের সিডি তৈরি হয়েছে। তাহলে আমরা কিন্তু সেখান থেকে শিখতে পারি।
আজকে সেটা স্মার্ট নয় যে আমি একজন ডাক্তারকে ডাক্তারের সিডি দিই, তাহলে উনি রিলেট করতে পারবেন। আমি ইঞ্জিনিয়ার, হয়তো আমি ডাক্তারকে উনি আমাকে রিলেট নাও করতে পারেন। একজন হাউসওয়াইফ, তাহলে এটা কি বুদ্ধিমানের কাজ হবে না যে হাউসওয়াইফ সাকসেসফুল হয়েছে তার সিডি একটা তাকে দিই? সেই জন্য আমাকে কিন্তু যারা স্মার্ট তারা কিন্তু ব্রিড সিস্টেমটাকে গ্র্যাব করে, সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। এবং যেটা বলবো যে আমাদের ক্লাসরুম টিচিং, দ্যাট ইজ ফাংশন। কি আপনারা এক্সাইটেড তো? ভালো লাগছে না? এটাও তো একটা ফাংশন। আপনি ভাবুন, অডিও ভিজুয়াল এফেক্ট, আমরা প্রচণ্ড এক্সাইটেড, তাই না? আজকে ফাংশনে এসে আমরা জানি সবাই প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি। আজকে হয়তো অনেকে অনেক কিছু চ্যালেঞ্জ ফেস করেছি, অনেকগুলো না শুনে এসেছি, হয়তো গত সপ্তাহে যে কাজগুলো করেছি হয়তো একটু ফ্রাস্ট্রেটেড লাগছিল, কিন্তু এখন কীরকম লাগছে? মনে হচ্ছে না যে আমাকে শুধু ছেড়ে দাও, তারপরে দেখো কি হয়? কেন? আমাদের মধ্যে যে বেলুনটা আমাদের ফুলে গেছে এক্সাইটমেন্টে, নলেজে। ঠিক ফাংশনে গেলে কিন্তু আমাদের তাই হয়। সেই জন্য ফাংশনে আসাটা খুব জরুরি। আমাদের বিজনেস হয় ফাংশন টু ফাংশন। সেই জন্য লিডাররা বলে যে এটা একটা আর্ট, যে আপনি কতজন মানুষকে ফাংশনে নিয়ে আসতে পারছেন। কারণ আমি ম্যাজিক নই, এই ব্যবসায় ব্রিড সিস্টেমই ম্যাজিক, এবং সেখানে আমি কতজন লোককে এই ফাংশনে নিয়ে আসতে পারছি তার উপর ডিপেন্ড করবে আমার সাকসেস। সেই জন্য প্রত্যেকটা লোককে নিজে অবশ্যই ফাংশনে আসবো, এবং আমি অনেক লোককে ফাংশনে নিয়ে আসবো, কারণ ফাংশনের গুরুত্বটা আমাকে বুঝতে হবে। তারপরে বলবো অ্যাকাউন্টেবিলিটি, কথা আর কাজের মধ্যে সামঞ্জস্য। আমি যেটা বলি সেটা করি, আর যেটা করি সেটাই বলি, এটাই। কেন অ্যাকাউন্টেবল হব? এই কারণে আমার যদি ড্রিম ঠিক থাকে, এবং আমি যদি জানি এটা ডুপ্লিকেশনের ব্যবসা, আমি চাই না আমার টিমে এরকম কেউ হোক কথা দিয়ে কথা রাখে না, যেটা করে সেটা বলে না, বা যেটা বলে সেটা করে না, নিশ্চয়ই চাই না। সেজন্য তাহলে আমি নিজে ফার্স্টে অ্যাকাউন্টেবল হব। এবং অ্যাকাউন্টেবিলিটি আমাকে কোথায় আমি বুঝতে পারবো যে আমি অ্যাকাউন্টেবল? দেখুন, 100% প্রোডাক্ট ইউজ করতে হবে। আমাদের এই অসাধারণ প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলোর সম্বন্ধে জানতে হবে এবং সেই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। আমার বাড়ির ম্যাজিক কর্নারে কে ম্যাজিক দেখাচ্ছে? অ্যাম্বে ব্র্যান্ড না এক্স ব্র্যান্ড? যদি আমার বাড়ির ম্যাজিক কর্নারে এক্স ব্র্যান্ড যদি ম্যাজিক দেখায়, তাহলে আমার অ্যাম্বে বিজনেস হচ্ছে না। তাহলে আমার বাড়ির ম্যাজিক কর্নারে কি আছে সেটা দেখতে হবে, যে আমি প্রোডাক্টগুলো ব্যবহার করছি কি না। কেন? এখানে আমি মডেল, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সুতরাং আমি যদি না ব্যবহার করি, তাহলে আমি লোকের সাথে শেয়ার করব কি করে? এই ব্যবসাটায় কিন্তু আমাকে এমন কেউ নেই যে এসে আমার হয়ে কোনো সেলিব্রিটি সে অ্যাড করে দেবে। এখানে আমরাই মডেল। সেই জন্য নিজেরা প্রোডাক্ট ইউজ করব। আমাদের যে অসাধারণ প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্বন্ধে জানবো, নলেজ নেব, প্রোডাক্ট ট্রেনিং নেব, এবং আমি কিন্তু প্রোডাক্টগুলো ইউজ করব। কেন বলছি? যখন আমি প্রোডাক্টগুলো ইউজ করব, তাহলে কিন্তু কনফিডেন্টলি আমি লোকের সাথে শেয়ার করতে পারবো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে রিটেইলিং। আমাকে এই ব্যবসায় রিটেল করতে হবে, আমাকে প্রোডাক্ট শেয়ার করতে হবে। এবং আমরা এখানে সেল করি না, আমরা কিন্তু এখানে প্রোডাক্ট শেয়ার করি। এবং আমি বলি দিস ইজ রিটেল ম্যানেজমেন্ট। আপনাকে জানতে হবে এই ব্যবসাটা হেজিবিজি ব্যবসা নয়, এটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ দিয়ে ব্যবসা হবে না, এটা একটা প্রফেশন, এটা একটা কেরিয়ার হতে চলেছে। 2017 ওমেন এম্পাওয়ারমেন্ট এই ব্যবসার মাধ্যমে আসবে। তা সুতরাং আমাকে জানতে হবে যে আমি একটা মোবাইল রিটেল কাউন্টার, আমার রিটেল কাউন্টারে কত রিটেলিং হচ্ছে। আমি চলমান রিটেল কাউন্টার, আমি এক জায়গায় স্থবির নই। আজকে আপনি ভাবুন, আপনি পোটেনশিয়ালটা ভাবুন, যে আমি একজন মোবাইল রিটেল কাউন্টার, আমি কতগুলো মোবাইল রিটেল কাউন্টার আমি খুলতে পারলাম। আজকে আমি বর্ধমানে, আমার হতে পারে আমার একজন মোবাইল রিটেল কাউন্টার মেমারিতে হতে পারে, একটা গুসকরাতে হতে পারে, একটা বোলপুরে হতে পারে, একটা সিউড়িতে হতে পারে, একটা রামপুরহাটে হতে পারে। এইরকম করে যদি আমি ডিফারেন্ট জায়গায় আমার মোবাইল রিটেল কাউন্টার এই মানুষের মাধ্যমে হয়, কারণ এখানে মোবাইল রিটেল যে কাউন্টারের কথা বলছি, এখানে প্রত্যেকটা এবিওই তাই। তাহলে কি হবে বলুন তো? আপনি সামান্য একটা অঙ্ক করুন, সামান্য আপনি ভাবুন এই ব্যবসাটা আপনাকে কত ভলিউম দিতে পারে। আপনি সামান্য নিজে একটা অঙ্ক করুন যে আমার এত প্রোডাক্ট আমি জানি না, আমি মাত্র 3টে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। যদি আমি একটা এক্সাম্পল বলছি, যে একটা গ্লিস্টার, একটা সাবান আর একটা নারকেল তেল, এই 3টে মিলে কত হয়? 400 টাকা, তাই তো?
এবার যদি ধরুন আমি যে রিটেল কাউন্টার আমি যেটা দিয়ে লোকের সাথে শেয়ার করি, আমি পার ডে 400 টাকা মুভ করি, 400 টাকার প্রোডাক্ট। তাহলে যদি আমার 100টা এরকম রিটেল কাউন্টার থাকে, এরকম আমার 100 জন এবিও যারা এটার উপরে কাজ করছেন, কত পিবি হবে দেখুন তো পার ডে যদি 400 টাকা হয়? আপনি 12 লাখ টাকার বিজনেস করবেন সেই মাসে, এবং ইউ উইল বি দ্য ব্র্যান্ড নিউ সিলভার প্ল্যাটিনাম কোয়ালিফিকেশন স্টার্ট করবেন। কি বলুন তো, মেন্টালি কনসেপ্ট করতে হবে যে আমি আমার ব্যবসা আমি কত টার্নওভার করছি। আমরা সবসময় অন্যদিকে তাকিয়ে থাকি, ওই ডাউনলাইনটা করবে, তারপরে ও 75 করবে, আমি একদম 30 তারিখে গিয়ে চুপি গিয়ে 25 পিভি করে 100 করব। ওইভাবে ব্যবসা হবে না। আমি আমার নিজের পার্সোনাল সার্কেলটাকে আগে রাইট করব। কেন বলছি টিম মোমেন্টাম তখনই আসে যার পার্সোনাল মোমেন্টাম হাই। পার্সোনাল মোমেন্টামই কিন্তু টিম মোমেন্টাম আনে। তাহলে আমাকে কি করতে হবে? আমার নিজের পার্সোনাল সার্কেলটাকে রাইট করতে হবে ফার্স্ট। কেউ পিভি করুক, কেউ পয়েন্ট করুক বা না করুক, আই এম দ্য ফার্স্ট পার্সন যে আমি কিন্তু আমার পয়েন্টসটা আমি করব। তাই তো? কেন? ডুপ্লিকেশনের ব্যবসা। আমি যেটা করব সেটাই আমার টিমে কিন্তু ডুপ্লিকেটেড হবে। আমরা তাই করেছি। আমরা প্রথম সপ্তাহে আমার আপলাইন শিখিয়ে দিয়েছিল যে ফার্স্ট উইকে কিন্তু গিয়ে তোমাকে পয়েন্ট করতে হবে, এবং আমরা কিন্তু বিশ্বাসে করেছি। হ্যাঁ, কেউ করেছে কি না করেছে দেখিনি, ফার্স্ট আমরা গিয়েই করেছি, এবং অটোমেটিক্যালি টিমে কিন্তু সেটাই ডুপ্লিকেটেড হয়েছে। এই জন্য শিখতে হবে। এবং আমাদের কাছে 140খানা প্রোডাক্ট। আপনি ভাবুন আমাদের কত স্কোপ বেড়ে গেছে, এবং আমাদের কিন্তু মিক্সড পিপল থাকবে। কিছু লোক প্রচুর ভলিউম করতে পারবে, কিছু লোক হয়তো মডারেট, আর কিছু লোক হয়তো অল্প। তাহলে আমাকে কি করতে হবে? আমার যে টিমের লোকজন আছে আমাকে সেভাবে কাজ করতে হবে। আজকে আমাদের কাছে কি এসছে? বডি কি এসে গেছে? আজকে বডি কি? আজকে ওয়েট ম্যানেজমেন্ট। আমি যদি সেটা নিয়ে কাজ করতে পারি, আমি পিডিও প্রোটিন ডেলি ওমেগা সেটা নিয়ে যদি আমি কাজ করতে পারি, অ্যাম্বে কুইন লঞ্চ করে গেছে, আমাদের হোম কেয়ার আছে, আমাদের পার্সোনাল কেয়ার আছে, আমাদের স্কিন কেয়ার আছে। আমি যদি কাজ করতে পারি, আপনি নিজেই হিসেব করে দেখবেন এক একটা মানুষ 300 পিবি থেকে 500 পয়েন্টস কিন্তু নিজেরাই জেনারেট করতে পারে। তাহলে আপনি ভাবুন, আপনার যদি মিক্সড থাকে যে কিছু লোক আপনার 100 পয়েন্টস করতে পারছে, কিছু লোক এই হাই পয়েন্টস যেগুলো প্রোডাক্টগুলো সেগুলোকে নিয়ে কাজ করতে পারছে, আপনি দেখবেন কিছু লোক 300 করবে, কিছু লোক 500 করবে, কিছু লোক 100 করবে, কিছু লোক 25ও করবে। এবং করে আপনি দেখবেন মাত্র 70 জন লোকেই কিন্তু আপনি একটা বিশাল ভলিউম করতে পারছেন। কিন্তু তাহলে কি করতে হবে? আমাকে এই প্রোডাক্টগুলো সম্বন্ধে জানতে হবে এবং এগুলোকে নিয়ে কাজ করতে হবে। ভেরি সিম্পল। এবং আর যেটা করতে হবে, আমার টিমে যারা আসছে তাদের নামের পাশে যেন কখনো জিরো না থাকে। নো 0 পয়েন্ট এলওএস, নো 0 পয়েন্ট এলওএস। সেটা নিয়ে কাজ করতে হবে। কারণ আমরা তো জানি যদি সে ব্যবসাটা যদি না করে তাহলে কি হবে? আমার প্রেফার্ড কাস্টমার থাকবে, নাহলে আমার কাস্টমার হয়ে থাকবে। আর নাহলে যদি হয় সে কি হবে? সে বিজনেস বিল্ডার হবে, এবং বিজনেস বিল্ডার থেকে আস্তে আস্তে সে কি হবে? বিজনেস লিডার হবে। তাহলে আমি সেইভাবেই তো লোকজনকে নিচ্ছি। আমি যখন প্ল্যান দেখাচ্ছি তখন আমার কি হচ্ছে? কিছু লোক বিজনেস বিল্ডার হচ্ছে, কিছু লোক প্রেফার্ড কাস্টমার হচ্ছে, না হলে কিছু লোক কাস্টমার হচ্ছে, না কিছু লোক আমাকে রেফারেন্স দিচ্ছে। তাহলে বিজনেসম্যান মেন্টালিটি আমাকে কিন্তু গ্রো করতে হবে। সেই প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে আমাকে ব্যবসাটা বিল্ড করতে হবে। তারপরে কি করতে হবে? আমাকে একটা অর্গানাইজেশন ক্রিয়েট করতে হবে। এবং অর্গানাইজেশন ক্রিয়েট হবে কিসের মাধ্যমে? প্ল্যান শোর মাধ্যমে। সেটা নিয়ে পার্থ বলবে আপনাদের কীভাবে 4 বেসিক্সের মাধ্যমে আমরা কিন্তু লোককে আনবো, এবং সেখান থেকে আমার একটা বড় অর্গানাইজেশন তৈরি হবে। আমার যদি টিম থাকে আমার সব আছে। আমি একটা জিনিসই মনে করি, এই জন্য আমি যখনই কোনো মিটিং যাই, ফাংশন যাই, যেখানে দেখি যে আমার টিমের কতজন এসছে, এই ফিলিংসটা আনা খুব দরকার যে আপনার টিমে কতজন মানুষ এই সিস্টেমের সাথে প্লাগ ইন করলো। কারণ যত বেশি লোক আপনার এই সিস্টেমের সাথে প্লাগ ইন করবে, আপনার সাকসেসটাও তত দ্রুত এগোবে এবং তত দ্রুত আপনি পাবেন। যেটা আমরা করেছি। কতজন আছেন যে আপনি স্ট্যান্ডিং অর্ডার প্রোগ্রামে গেছেন, এসওপিতে গেছেন? কেন? আপনার দূর দূরান্তে টিম হবেই, এবং সেই টিমকে যদি বাঁচিয়ে রাখতে হয় আপনার সেই লোকজনদের কিন্তু স্ট্যান্ডিং অর্ডার প্রোগ্রামে যেতেই হবে, যাতে সেখানে বসেও কিন্তু আপনি যে টিচিংসটা পাচ্ছেন সেই এসেন্সটা কিন্তু সেই জায়গাতেও সে পেতে পারে।
এইভাবে করে কিন্তু আমাদেরকে ব্যবসাটাকে 9 কোর স্টেপস ফলো করে ব্যবসাটাকে এগোতে হবে। এবং আরেকটা যেটা কথা বলবো, 3 পাওয়ার্স, পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ডস। যেন আমরা যেটা বলবো সেটাই কিন্তু আমাদের জীবনে ঘটবে। আমি যদি ভাবি যে হচ্ছে না, আপনার জীবনে হচ্ছে না, আর যদি ভাবেন যে আপনার হচ্ছে, আপনার হবে। এই জন্য বলছি, যেটা আমি চাই সেটাই কিন্তু বলতে হবে। এবং সবচেয়ে স্ট্রং কোথায় বলুন তো? এই আমাদের জিভ। এই জিভের সামনে আমরা কি বলছি, কেন বলছি, আমরা যেটা বার করে ফেলবো সেটাই কিন্তু আমাদের জীবনে ঘটে যাবে। তাহলে এমন কিছু বার করব না যেটা আমাদের জীবনে ঘটুক। সেটা সব সময় কিন্তু আমাকে পজিটিভ বলতে হবে। পাওয়ার অফ ইউনিটি, একসাথে থাকা। আজকে ভাবুন, এই যে আমরা সবাই এখানে আছি, সবাই একটা ইউনিফর্ম, যে একটা ইউনিফর্ম পরে এসেছি, একটা ব্রিটের যে বলে সে ড্রেস কোড আমরা মেনটেন করে এসেছি, সবাই এক্সাইটেড, ভালো লাগছে কি না? সবাইকে ইউনাইটেড মনে হচ্ছে কি না? সেই রকম নিজের টিমকে নিয়ে ইউনাইটেড থাকতে হবে, তার একটা পাওয়ার আছে। এবং আরেকটা হচ্ছে পাওয়ার অফ সাবমিশন, একটা মিশনের প্রতি নিজেকে সাবমিট করে দেওয়া। কেন বলছি, অনেক সময় ইগো এই পথে দাঁড়ায়, কে বলুন তো? ইগো। আমি বলবো এই ইগোটাকে কাজে লাগাতে হবে যখন আপনি চ্যালেঞ্জ ফেস করবেন, তখন আপনার কাজে লাগাতে হবে যে কি আমি পারবো না। যদি আপনাকে কেউ কোনোদিনও বলে যে তোর দ্বারা হবে না, সেখানে আপনি ইগো কাজে লাগাবেন, যেটা আমরা করেছি, যে সাকসেস ইজ দ্য সুইটেস্ট রিভেঞ্জ। সেখানে আমাদের ইগোটা লাগিয়েছি, কিন্তু যখন আমরা শিখেছি তখন কিন্তু ইগোটাকে দূরে সরিয়ে রেখেছি। এই জন্য ইগো দূরে সরিয়ে আমাকে কিন্তু সাবমিট করতে হবে, পাওয়ার অফ সাবমিশন। যদি আমরা 3টে পাওয়ার ইউটিলাইজ করতে পারি, ফ্রেন্ডস, আমি বলছি 9 কোর স্টেপস, 3 পাওয়ার্স, এরপর আপনার 4 বেসিক্স শুনবেন, 6 কার্ডিনাল রুল শুনবেন। যদি সেটাকে ফলো করতে পারি, আমাদের কিন্তু সাকসেস আমাদের হাতের মুঠোয়। আর 2017 ওমেন এম্পাওয়ারমেন্ট, তাই তো? আমাদের জিডিপি 0.4% থেকে 4%, 10 টাইমস বাড়ছে। তাহলে আমাদের ব্যবসা কত বাড়বে? 10 টাইমস। আপনি বুঝতে পারছেন আমরা কি হব, কোথায় আমরা যাচ্ছি? সেইটাকে ভেবে এক্সাইটেড থাকুন, প্রত্যেক দিন কাজ করুন। কেন কাজটা কিন্তু রোজের উপরে, এই সাকসেসটা কিন্তু ডিপেন্ড করছে রোজ, আমরা রোজ কাজ করছি কি না। যদি অকেশনালি কাজ করি, আমার কিন্তু সাকসেস আসবে না। যদি রোজ কাজ করি, তাহলে কিন্তু সাকসেস আমার অনিবার্য। সো থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ, অ্যান্ড ওভার টু পার্থ। অসাধারণ। দেবিকা রোজ বলে শেষ করে গেল। অনেকে বলেন যে এই ব্যবসায় নাকি খুব হার্ড ওয়ার্ক করতে হয়। আমি নিজের এক্সপিরিয়েন্স বলি, যদি আপনার বাঁ দিকে একটা পাহাড় আছে, আপনাকে ডান দিকে সরাতে হবে, কি করবেন? বিশাল বড়, আমাকে হনুমানের মতো গন্ধমাদন তুলতে হবে না, কিন্তু আমাকে কিন্তু একটা জিনিস করতে হবে, যেটার নাম হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড পারসিস্টেন্সি। সেটা কি না, বাঁ দিক থেকে একটা নুড়ি পাথর রোজ আমি ডান দিকে সরিয়ে রাখবো। যদি আমি রোজ বাঁ দিক থেকে একটা নুড়ি পাথর সরাই, একদিন না একদিন আপনার বাঁ দিকের পাহাড়টা ডান দিকে চলে যাবে কি না? দ্যাট ইজ দ্য অল অ্যাবাউট দিস বিজনেস। রোজ আপনি একটা করে কাজ, যেটা দেবিকা বলে গেল 9 কোর স্টেপস, রোজ আপনি কিছু না কিছু করুন, রোজ। এই রোজের মধ্যে কিন্তু সাফল্য লুকিয়ে আছে ফ্রেন্ডস। কিন্তু আমরা কি করি? আমরা হলিডেইং মেন্টালিটিতে চলে যাই। এই বিজনেসে ফ্রেন্ডস, নো হলিডেইং মেন্টালিটি, কারণ এটা আমার ব্যবসা, রাইট? পৃথিবীতে এরকম কারা কারা মনে করেন আপনারা এই ব্যবসার মালিক? আচ্ছা, আপনার দুটো ব্যবসা আছে, দুটো হাত তুলেছেন, গুড। আপনারা মালিক মানেন তো? গুড। এবার বলুন, পৃথিবীতে কোন মালিক ফাঁকি দেয়? একজন মালিকের নাম করুন যে ফাঁকি দেয়। মালিক ফাঁকি দেয়? তাহলে যদি আমরা মালিক হই, আমরা কি ফাঁকি দেবো? দেখুন কত আস্তে বলছেন, ফাঁকি দেবো না। তাহলে রোজ কথাটার অর্থ আমার কাছে পরিষ্কার। ক্যান ইউ ডু দ্যাট? ব্যাস। দেখুন, একটা ডায়মন্ডের একটা 6%-এর মধ্যে ডিফারেন্স খুব সুন্দর শিখিয়েছিলেন কুলিন দেশাই, আমাদের ডায়মন্ড, যার কাছে আমরা প্রতিদিন শিখি। কুলিন দেশাই নামে একটা হাততালি আমরা দিতেই পারি। কুলিন দেশাই বলেছিলেন, একজন 6% যে কাজটা করে, একটা ডায়মন্ড সেই কাজটা করে, দুজনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাহলে একজন ডায়মন্ড কেন, একজন 6%-এর কেন? উনি একটা অসাধারণ উদাহরণ দিয়ে বলেছিলেন যে একটা ডায়মন্ড ওই 6%-এর কাজটা রোজ করে, কিন্তু 6% আর রোজ করে না। দ্যাটস ওয়াই হি ইজ 6% আর একজন ডায়মন্ড, আর কোনো তফাৎ নেই। এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি কি পারি না? গুড। নেক্সট আমি যেটা বলবো, যে পারপাস আমাদের ক্লিয়ার। পারপাস ক্লিয়ার তো সবার? প্রোডাক্ট ইজ অলরেডি দেয়ার,
আপনারা দেখেছেন, প্রোডাক্ট টক দেখেছেন, দেবিকা বলে গেল এক্স্যাক্টলি কী করতে হবে। নাও উই ওয়ার্ক উইথ দ্য পিপল। এই যে পারপাস আমার কাছে ক্লিয়ার আছে, আমি জানি আমাকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, কীভাবে কাজ করবো আমরা আলোচনা করলাম। নাও আমাকে অর্গানাইজেশন তৈরি করতে হবে, বিকজ আই নো দ্য পাওয়ার অফ অর্গানাইজেশন। এই যে পিপলকে আনার প্রক্রিয়া, এটার জন্য আপনাকে একটা জিনিস সেট করতে হবে এই রোজ, যেটা অলরেডি আপনি সেট করে ফেলেছেন, সেটা হচ্ছে প্রায়োরিটি। ইউ সেট ইউর প্রায়োরিটি বিকজ ইউ আর এ ওনার, তাই তো? এবার আমাকে পিপলকে আনতে হবে। সমস্যাটা কোথায় হয় পিপলকে আনার? সমস্যাটা একটা সামান্য জিনিস, ছোট্ট একটা কথা, যেটাকে আমি সবসময় ভয় পাই, যেটাকে আমি কিছুতেই মন থেকে বার করতে পারি না, যেটা আমার কাছে একটা ফিয়ার হিসেবে অ্যাক্ট করে, সেটা সব মানুষের ক্ষেত্রেও করে, আমার ক্ষেত্রেও করে, সেটা হচ্ছে রিফিউজাল। এই রিফিউজালটাকে আমরা জয় করতে পারি না। আমি বলছিলাম না যে নো হচ্ছে আমার পাথ আর ইয়েস হচ্ছে ডেস্টিনেশন, যতই বলি, কিন্তু ওই নো এই পাথটাকে কিন্তু সবসময় আমি অ্যাভয়েড করতে চাই। যদি লাফিয়ে ইয়েসে চলে যাওয়া যেত কি ভালো হতো, তাই না? সেই জন্য আমরা কি করি, আমরা রোজ কাজ করি কিন্তু একই কাজ করি। আমার কাছে একটা আপলাইন বলে দিয়েছে আমাকে যে আমাকে একটা লিস্ট করতে হবে, 200 পিপলসের নেম লিস্ট, রাইট? ভেরি গুড। আমি হয়তো লোক চিনি না, লোক চিনে নেবেন। লোক সবাইকে সবাই চিনতো নাকি? আমি যখন পৃথিবীতে এসেছিলাম আমি কাকে চিনতাম? নিজের মাকে ছাড়া কাউকে চিনতাম না। এখন এত মানুষকে চিনি, যেটা আমার ক্ষেত্রে সত্যি, আপনার ক্ষেত্রে সত্যি কি সত্যি না? জীবনে এগোচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমি লোককে দেখতে পাচ্ছি। লোকের সঙ্গে পরিচিত হওয়াটা আমাদের জীবনে কিন্তু ইনএভিটেবল, বাধ্যতামূলক, ঠিক? এটা একটা অনগোয়িং প্রসেস, আপনি চাইলেও আটকাতে পারবেন না। কিন্তু এই যে পরিচিত হওয়াটা, যেটা আমার কাছে বাধ্যতামূলক, ইনএভিটেবল, সেটাই আমি আমার অ্যাসেটে কনভার্ট করতে পারি। যদি তাদের থেকে কন্টিনিউয়াস প্রসেসে আমি কিন্তু সাইক্লিক অর্ডারে একটা ফিল্ট্রেশন শুরু করি, যে তাদের থেকে যাকে সঠিক লোক মনে হবে আমার লিস্টে অ্যাড করে যাব। ক্যান ইউ ডু দ্যাট? কারণ আমি মালিক। ধরুন একজন মিষ্টির দোকানের মালিকের যদি হাই সুগার থাকে, সে কি মিষ্টির দোকান ছেড়ে দেবে? মিষ্টির দোকান ছেড়ে দিয়ে কি সে মুড়ির দোকান খুলবে? না। ঠিক সেই রকম হয়তো আমাদের অনেকের ইনিশিয়ালি লোকের সঙ্গে আলাপ করতে আমার অ্যালার্জি আছে, বাট আই উইল চেঞ্জ মাইসেলফ, চেঞ্জ করবো নিজেকে, লোকের সাথে কথা বলবো। কিন্তু আমাদের সমস্যাটা কোথায় হয়, আমাদের এক্সপেকটেশন লেভেলটা একটু ডিফারেন্ট হয়ে যায়। কী হয় না, আমি একটা নামের লিস্ট দেখেছি, নামের লিস্টে প্রথম 5টা না আমার খুব প্রিয় নাম, কারণ আমি এর আগে যে পার্সপেক্টিভতে এসেছি, আমার মাসতুতো ভাই, আমার 2জন ঘনিষ্ঠ বন্ধু, আমার একজন, আমার বউয়ের ভাই শালা, এই 4জনকে আমাকে ফার্স্ট বলতে হবে। এবার প্রথম মাসতুতো ভাই আমাকে ব্যাডলি রিফিউজ করলো, ব্যাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্টিল এক্সাইটেড? ভেরি গুড। আমরা সবে 2017 এসেছি, তাই তো? তো আমি সবার উদ্দেশ্যে, আমার একটা প্যাশন ছিল জানেন তো, যে কবিতা লেখা বা কবিতা পড়া। তো আমি একটা কবিতা পড়বো আপনাদের জন্য। এই বছরটা কিন্তু আমাদের কাছে একটা নতুন স্পেশাল। কারা কারা বিলিভ করেন 2017 ইজ এ স্পেশাল ফর আস? অ্যাবসলিউটলি স্পেশাল। নতুন বলে, অতীত জীবন মুহূর্তে আগামী, এবার কোথাও নতুন কিছু হোক। সেই তো একই দিনের পরে দিন, পাথর চাপা বয়স বাড়ার ছল। বিলিভ মি, স্টে টিউন, যারা যারা দাঁড়িয়ে রইলেন। তো সেইভাবে কিন্তু আমরা